যে সমস্ত উপদেষ্টারা 15-20টা দলের তালিকা প্রস্তুত করতে পারে না, তো তারা দেশ কি চালাবে, তারা মন্ত্রণালয় কি চালাবে? সুতরাং তাদের উচিত ছিল আমাদেরকে বলা যে আপনারা স্যার একটু ভিতরে বসেন, আমরা নামগুলি চূড়ান্তভাবে চেক করে আসি। এতদূর সৌজন্যতা ভদ্রতা তাদের মধ্যে ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত ছিল যে বা যারা দায়ী তাকে বরখাস্ত করা। অথচ আমাদেরকে এইভাবে চলে আসতে হলো, সেটার জন্য আদিলুর রহমান সাহেব বা ডক্টর ইউনূস সাহেব কোনো পদক্ষেপ নেই। এটাই হলো তাদের প্রশাসনিক দুর্বলতা। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডকে কিভাবে দেখছেন? অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষের অনেক আশা উদ্দীপনা ছিল। প্রায় 3 মাসের অতিবাহিত হয়েছে। আমরা যতদূর তাদের কাছ থেকে আশা করেছিলাম সে আশা আমাদের পূরণ হয় নাই। আমরা আশা করব তারা আরও দ্রুত গতিতে কাজ করবে এবং সিস্টেমেটিক্যালি কাজ করবে। কাজগুলি কিন্তু সিস্টেমেটিক্যালি হচ্ছে না। আমরাও আমাদের পক্ষ থেকে 127 দফা প্রস্তাব দিয়েছিলাম। এই প্রস্তাবগুলি ছিল বিভিন্ন মন্ত্রণালয়ে কী কী করণীয়। এখানে আমাদের দলের কাকেও ছাড়া, কাকেও কোনো পদায়ন করা, কাকে উপকার করা, কাকেও জেল থেকে ছাড়া, এই সমস্তগুলি ছিল না। এগুলি ছিল আমার অভিজ্ঞতার আলোকে, কারণ রাষ্ট্র পরিচালনা করার আমার সুযোগ হয়েছিল প্রেসিডেন্ট জিয়ার সাথে। 3 বার সফলভাবে মন্ত্রী ছিলাম, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এগুলির আলোকে আমি অনেকগুলি পয়েন্ট নোট করে মনে করলাম সরকারকে দিলে তারা নতুন সরকার আসতে উপকৃত হবে। তা আমি জানি না এই পয়েন্টগুলি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেরণ করেছে কিনা, এই ব্যাপারে আমি অবগত নই, কারণ এগুলি কোনো বাস্তবায়নও দেখছি না। তারা যদি সিস্টেমেটিক্যালি কাজ না করে অনভিজ্ঞ লোককে দিয়ে বেশি দূর আগাইতে পারবে না। এই সরকার কি সফল না ব্যর্থ? এখনও এটা বলার সময় হয় নাই, কারণ আমরা চাচ্ছি তারা অন্তত 6 মাস অতিবাহিত করুক। আমরা আশা করেছিলাম অন্তত এই 3 মাসে বড় বড় যারা দুর্নীতিবাজ আছে, দেশের টাকা লুণ্ঠন করেছে, অর্থাৎ জনগণের টাকা লুণ্ঠন করেছে, তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক কিছু শাস্তি দেবে। যারা জনগণের মালামাল লুট করেছে, হিন্দুত্বের উপর নির্যাতন করেছে, যারা হিন্দুদের মন্দির লুট করেছে আওয়ামী লীগের লোকেরা, তাদের উপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, সেটাও হয় নাই। সুতরাং জনগণ যেটা আশা করেছিল, আমাদের যে ছেলে মেয়ে এগুলি শাহাদত বরণ করেছে, যারা বিভিন্নভাবে আহত হয়েছে, চোখ নষ্ট হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমার দলেরও 4 জন লোক নিহত হয়েছে, 16 জন লোক আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে এই সরকার নির্দিষ্ট লোককে পৌঁছতে পারছে না। জানি না তাদের বাধা কোথায়। অনেক উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও পত্রপত্রিকায় দেখি। বিতর্কিত অনেক উপদেষ্টা আছে যারা আওয়ামী লীগের সাথে সম্পর্কিত ছিল, যারা শেখ মুজিবকে তারিফ করেছে, আওয়ামী লীগের হাসিনাকে তারিফ করেছে, এই ধরনের ব্যক্তি সম্পৃক্ততা এই উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে। সুতরাং তাদের কাছ থেকে খুব বেশি আশা করাটা এটা ভুল হবে। অনেকে মনে করে তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য অনেকে কাজ করছে। সরকার এখনো কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করছে না, কারণ কি? আমরাও বারবার বলছি যে আপনারা সময় নেন। আমরা মনে করছি না যে আপনারা 2 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করতে পারবেন। এটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু একটা যদি নির্দিষ্ট সময় তারা নির্ধারণ করে জনগণকে বলে দেয়, তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবং তিনি আর ব্যতিব্যস্ত হবেন না। তিনি প্রধান উপদেষ্টা মহোদয় আরামে থাকবেন, রাজনৈতিক দলগুলিও মাঠে কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমরা আশা করি তিনি যত দ্রুত সম্ভব একটা তার নির্দিষ্ট সময়, তিনি যেটা মনে করেন 9 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে, কিন্তু একটা সময় নির্ধারণ করে অ্যানাউন্স করে দেওয়াটা দেশের জন্য মঙ্গল হবে, এই সরকারের জন্য মঙ্গল হবে, রাজনৈতিক দলগুলির জন্য সুবিধা হবে। সেনা কু হওয়ার কোনো আশঙ্কা করছেন কি? আমি তো সেনাবাহিনীতে নেই, আমি তো একজন অবসরপ্রাপ্ত মানুষ। আমি চাকরি ছেড়ে দিয়ে আসছি, আমি অবসর নিই নাই। আমার 13 বছর চাকরি বাকি ছিল। 13 বছর, আমার 24 বছর চাকরি হয়েছে, আরও 13 বছর চাকরি বাকি ছিল।
এই অবস্থায় প্রেসিডেন্ট জিয়া সাহেবের অনুরোধে আমি চাকরি ছাড়ি দিয়ে রাজনীতিতে যোগদান করি। এমনকি অবসরকালীন যে ছুটি পাওয়া যায় 6 মাস বা 1 বছর, সেটাও আমি নিই নেই। আপনাকে কেন এবং কারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে দিল না, সেই বিষয়ে যারা জড়িত তাদের শাস্তি দাবি করেন কি? কে জড়িত না এটা আমি বলতে পারবো না। প্রকৃত ঘটনাটা যেটা হয়েছে সেটা আমি আপনাকে বলতে পারবো। মিটিংয়ের আগের দিন আদিলুর রহমান সাহেব আমাদের পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা রিদওয়ান আহমদকে টেলিফোনে দাওয়াত করেছেন এবং বলেছেন আপনাদের দলের পক্ষ থেকে আপনাদের সভাপতি এবং আপনি নিজে আসবেন। আমরা যথাসময়ে প্রায় আধা ঘন্টা আগে উপস্থিত হলাম। উপস্থিত হয়ে দেখলাম যে গেটে অনেক ভিড়। আমরা চিন্তা করলাম এই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করার কোনো যুক্তিকতা নেই, একটু অপেক্ষা করি। আমরা গাড়িতে অপেক্ষা করছিলাম। তারপরে আমাদের দুজন লোক গিয়ে গেটে জিজ্ঞাসা করলো যে ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রমণী এসেছেন, বীর মুক্তিযুদ্ধ ডক্টর রিদওয়ান আহমদ এসেছেন। তখন গেট থেকে বলা হল ওনাদেরকে আসতে বলেন। আমরা গেলাম। আমাদেরকে বলো স্যার নিরাপত্তা যেটা আছে নিরাপত্তা দিয়ে আপনারা যান। আমরা এটা গেট যেটা আছে নিরাপত্তা গেট ওটা দিয়ে গেলাম। তারপরে ফিজিক্যাল চেক করা হলো যন্ত্র দিয়ে। ফিজিক্যাল চেক করার পরে মাঠে গেলাম, বিল্ডিংয়ের মাঠে। যাওয়ার পরে হঠাৎ পিছন থেকে একজন লোক এসে বলল স্যার একটু দাঁড়ান। আমরা দুজনেই দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পরে বললো যে স্যার একটু লিস্টে তালাশ করে দেখি, মনে হয় আপনাদের নাম নেই। লিস্টে তালাশ করে দেখে বলে যে আপনাদের নাম নেই। তা আমরা হয়তো ভুল জায়গায় চলে আসছি। আমি চিন্তা করলাম কাকেও এখানে অপমানিত করা বা কাকেও অসম্মান করা এটা আমাদের লক্ষ্য না। আমরা গিয়েছিলাম ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করার জন্য, দেশের সম্মান রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য। সুতরাং আমরা যখন দেখলাম আমাদের নামে নেই, তখন আমি রিদওয়ান আহমদ সাহেবকে বললাম চলেন আমরা ফিরে যাই। আমরা ফিরে আসছিলাম। প্রতিমধ্যে কয়েকবার আদিলুর রহমান সাহেব টেলিফোন করেছেন, সেই টেলিফোনে আমরা সারা দিনেই আমরা সারা না দিয়ে চলে আসছি। কারণ এই ধরনের অপমান করার পরে সেখানে যাওয়ার কোনো যুক্তি নেই। যে সমস্ত উপদেষ্টারা 15-20টা দলের তালিকা প্রস্তুত করতে পারে না, তো তারা দেশ কি চালাবে, তারা মন্ত্রণালয় কি চালাবে? এলডিপি হলো বাংলাদেশের 1 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল। সুতরাং তারা যদি ক্রনোলজিক্যালিও যায়, ক্রম অনুসারে যায়, তাহলে এলডিপি তো 1 নম্বরে আসে। তাহলে তালিকার 1 নম্বর আর 2 নম্বর থাকা উচিত ছিল 2 বীর মুক্তিযোদ্ধা। অন্য কোনো রাজনৈতিক দলে সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই ডক্টরেট, দুজনেই বীর মুক্তিযোদ্ধা। আমি সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করার জন্য পরামর্শ দিই। আমরা এই জাতির গঠনে মুখ্য ভূমিকা পালন করি। সামরিক বাহিনীর একজন প্রতিষ্ঠাতা সদস্য, ফার্স্ট বীর বিক্রম বাংলাদেশের, বাংলাদেশ সামরিক বাহিনীর একমাত্র ব্রিগেড মেজর। যুদ্ধকালীন সময়ে ব্রিগেড মেজর ছিল ভারতের আর্মির, কিন্তু জেড ফোর্সে ভারতের কোনো অফিসার ছিল না। এতগুলি জানার পরেও আর কর্নেল অলি আহমদ বাংলাদেশে তো 2জন নেই, একজনই আছে। সুতরাং এলডিপি 1 নম্বর নিবন্ধিত দল। আমাকে না চিনে বাংলাদেশে আমার নাম জানে না এরকম খুব কম লোকই আছে। সুতরাং তাদের উচিত ছিল আমাদেরকে বলা যে আপনারা স্যার একটু ভিতরে বসেন, আমরা নামগুলি চূড়ান্তভাবে চেক করে আসি। এতদূর সৌজন্যতা ভদ্রতা তাদের মধ্যে ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত ছিল যে বা যারা দায়ী তাকে বরখাস্ত করা। ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসে আমাদের একজন লোক ফটো তুলেছিল, আদিলুর রহমান সাহেব এটার অভিযোগ করেছিল ফটো তোলার কারণে, এবং তার অনুরোধে আমাদের দলের প্রেসিডিয়াম সদস্যকে আমরা শোকজ করি এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করি। সুতরাং তারা দেখেছে আমরা কিভাবে তাদের অনুরোধে অ্যাকশান নিয়েছিলাম। অথচ আমাদেরকে এইভাবে চলে আসতে হলো, সেটার জন্য আদিলুর রহমান সাহেব বা ডক্টর ইউনূস সাহেব কোনো পদক্ষেপ নেই। এটাই হলো তাদের প্রশাসনিক দুর্বলতা। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা।
সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। সেন্স টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত